নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ভালো থাকার গপ্পের আসর নিয়ে। আমি মামুনি। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর সচরাচর। এ গল্প আমার নয়, দ্বিজেশ উকিলের। দ্বিজেশ উকিল বলেছিল, গল্পের প্লট চাও তো আমার কাছে এসো। আমাদের নথিপত্রের ভেতরে অনেক রংদা গল্প পাওয়া যায় হে, ও তোমাদের বানানো গল্প তার ধারে কাছেও পৌঁছতে পারবে না। এই তো সেদিনকে এক বিহারি ছোকরা আর একটা বাঙালি মেয়ে। সবিনয়ে বলেছিলাম, বিহারি বাঙালির গল্প থাক দ্বিজেশ, তুমি বরং শুধু বাঙালির গল্পই বলো। দ্বিজেশ মুচকি হেসেছিল। ও, তুমি যে আবার ভারী নীতিবাগীজ মনে ছিল না। তবে থাক, আমার একজন পরিচিত লোকের একটা ব্যাপার বলছি শোনো। তারপর এ কথা সে কথার পর বলেছিল গল্পটা। গল্প তো নয়, সত্যি ঘটনা, শুধু নামধামটাই পাল্টে বলেছে। মাঝারি গোছের একটা মফস্বল শহরে ছিল ওরা। ধরে নাও শৈলেন আর সরজু, নিঃসন্তান দম্পতি। ভালোবাসাবাসি করে বিয়ে ওদের নয়, মা বাপের ধরে দেওয়া বিয়েই। কিন্তু কুল উপচে পড়া ভালোবাসার সাগরে ভাসত দুজনে। বিয়ে 7-8 বছর পরেও যে এমন আবেগ সমৃদ্ধ ভালোবাসা বজায় থাকতে পারে, সে কথা ওদের নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। দ্বিজেশ বললে, হ্যাঁ, তখন আমি ড্যাশ ড্যাশ ড্যাশতেই প্র্যাকটিস করতাম। বাড়ির গিন্নি রেগে গেলেই ওদের ভালোবাসার নজির তুলে ধরে খোঁটা দিতেন আমাকে। বোধহয় পাড়ার সব গিন্নিরাই তাদের কর্তাদের দিতেন, কারণ শৈলেনের দিক থেকে যেন আবেগটা ছিল বেশি প্রবল। আমি স্টাডি করে দেখেছিলাম, লোক দেখানো আদিক্ষেতা সে নয়, সত্যিকার গভীরত্ব ছিল। একবার বুঝি সরজু ওর বোন না কার অসুখ শুনে কলকাতায় চলে এসেছিল 4-5 দিনের জন্যে। শৈলেন কাজের খাতিরে আসতে পারেনি। বললে বিশ্বাস করবে না, লোকটা এই 4-5 দিন ভাতই খেলো না। রাঁধুনিটাকে ছুটি দিয়ে শুধু চা বিস্কুট খেয়েই কাটিয়ে দিল। আমাদের কোর্টেই কাজ করত। কার মুখ থেকে কার কানে কথা যায়, সকলে খেপিয়ে মারতে লাগলো। শৈলেনবাবু বিরহে অন্নজল ত্যাগ করেছেন, তাতে লজ্জাও নেই, শরমও নেই। কটা দিন পরে বউ ফিরল। হতভাগা যেন বাঁচল। মনের আনন্দে সেদিন সকলের চায়ের দাম মিটিয়ে দিল নিজের পকেট থেকে। কিন্তু গ্রহ নক্ষত্রের ক্রূরতা মানুষকে কখনো একটানা স্বস্তিতে থাকতেই দেয় না। এখনো একটি সুখী দম্পতির শান্ত স্নিগ্ধ জীবনটুকু বোধ করি চক্ষুশূল হলো তাদের। তাই তাদেরই চক্রান্তে সেই জীবনের উপর এলো এক কুৎসিত বিপর্যয়। সে কথাই বলছি। সময়টা ছিল বোধহয় শীতকাল, কিন্তু 2-3 দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থেকে সেদিন সকাল থেকে টিপি টিপি বৃষ্টি শুরু হয়েছে। একই মফস্বলের শীত, তার উপর আবার বর্ষা, সোনায় সোহাগা, হাড়ের মধ্যে যেন কাঁপিয়ে দিচ্ছে। সকলেই সকাল সকাল ফিরব ঠিক করে বেরোবার আগে চাটা জুত করে খেয়ে নিচ্ছি। হঠাৎ দেখি শৈলেন উঠে দাঁড়িয়ে বলছে, আমি চললাম। সে কি হে, চা খেয়ে যাবে না? না, আমার মনটা কেমন ভালো লাগছে না। আপনারা খান, আমি যাই। আমরা ঠিক করেছিলাম শেয়ারে ঘোড়ার গাড়ি ভাড়া করে যে যাব, আস্তানায় ফিরব। কারণ হাঁটবার দিন সেটা নয়। কাজেই শৈলেনের একা চলে যাবার প্রস্তাব সমর্থন করলাম না কেউই। সবাই বলতে লাগলো, বাতিরটা একটু কমাও হে শৈলেন, বউ আর কারো নেই। ভালোবাসাবাসীও অল্প বিস্তর সকলেরই আছে হে, তোমার মতো এত বউ পাগল তো কেউ নয়। এরকম বউ পাগলদের বই ঘর ভেঙে পালায়। সামান্য পরিহাস, কিন্তু শৈলেনের মুখখানা যেন পাংশু হয়ে গেল। চুপ করে বসে থাকলো একখানা চেয়ারে, কিন্তু মনে হতে লাগলো
কে যেন ওকে এখানে বেঁধে রেখেছে। মুখে আসছিল বলি শৈলেনের দেহটা তো আটকে রাখা হয়েছে, কিন্তু বেচারার দেহাতীত আত্মাটি বোধ হয় আনারবাগের সেই ছোট্ট হলদে একতলা বাড়িখানায় পৌঁছে গেছে এতক্ষণে। বললাম না, বয়সের বড্ড তফাত, তাছাড়া পদমর্যাদায় তো তফাত আছেই বিলক্ষণ। ও হলো কোর্টের কেরানি। যাই হোক, আমাদের আড্ডা ভাঙল। দুটো গাড়ি নিয়ে পাড়া বুঝে গাড়ি ভর্তি করা হলো। শৈলেন আমার পাড়ার, ও আছে আমারই পাশে, আরও কে কে যেন ছিল। বেলা বোধ করি তখন 3:30। বৃষ্টিটা ধরেছে, কিন্তু আকাশ থমথমে অন্ধকার। পথে জনমানবের চিহ্ন মাত্র নেই। গাড়িটাও চলেছে ঢিকিয়ে ঢিকিয়ে। ঘোড়াটার উপর মায়া করে কিছু বলছি না। হঠাৎ যেইমাত্র গাড়ি আনারবাগের কাছাকাছি এসে মোড় নিয়েছে, দেখি একটি ঝি গোছের মেয়ে লোক শখের যাত্রায় তারকারাক্ষসীর মতো 2 হাত তুলে চেঁচাতে চেঁচাতে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে শৈলেনও কিরকম যেন একটা চিৎকার করে চলন্ত গাড়ি থেকে নেমে পড়ল। বলা বাহুল্য, গাড়িও থামল। ব্যাপার কি হে? আমার বাড়ির ঝি। ততক্ষণে ঝিটা কাছে এসেও গেছে। ঝিটার অসংলগ্ন হাউ হাউ থেকে পাঠোদ্ধার করে যা বুঝলাম তা হচ্ছে এই, সে যথারীতি কাজ করতে এসে দূর থেকে দেখছিল দরজা হাট করে খোলা। এই অসাবধানতার জন্য মনিব গিন্নিকে বকবে বলে যেই তাড়াতাড়ি ঢুকেছে, দেখে দরজার কাছেই গিন্নি আর অদূরে একটা ডাকাতের মতো দেখতে দস্যি জোয়ান লোক মরে পড়ে আছে। মাথাটা তার একদম চৌচির, রক্তে ভেসে যাচ্ছে উঠোন। ঝিটা বলতে বলতে 2 হাতে চোখ ঢেকে বললে, বাবু গো, সে কি দৃশ্য! আশ্চর্য! এই জন্যই কি শৈলেন অমন হয়ে উঠেছিল? তাই কি ওর মন বলছিল একটা কিছু ঘটেছে? যাই হোক, সে দৃশ্য আমরাও দেখলাম। ঘটনাটা বুঝতে বিশেষ অসুবিধে হলো না। শৈলেনের স্ত্রী অজ্ঞান হয়ে থাকা সত্ত্বেও অনুমানেই বোঝা গেল। বদমাইশটাকে চিনতামও আমি। দ্বিজেশ উকিল হাসল। দুনিয়ার যেখানে যত বদমাইশ আছে তাদেরই তো চিনেছি জীবনভর। জগতে যে কোথাও কোনো ভালো লোক আছে এ আর বিশ্বাস হয় না। কি বলছিলাম? হ্যাঁ, কি যেন নাম ছিল লোকটার, মনে নেই। বিড়ি পাকানো ছিল পেশা, অবশ্য ওটা বাইরের। ভিতরের পেশার খবর ছিল আমাদের খাতায়। ওর বহু দুষ্কর্মের ইতিহাস সযত্নে তোলা ছিল সে খাতায়। সে যাক, শাস্তিটাও পেয়েছে তেমন শোচনীয়। জ্ঞান হতে সরজু বলল, বসে থেকে থেকে শীত ধরে যাচ্ছিল বলে ভেবেছিল কাঠের উনুন জেলে একটু চা তৈরি করে খাবে। ঘর থেকে বেরোতেই দেখে পাঁচিল টপকে উঠোনে নামছে লোকটা। দেখেই বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল তার। আর ভয়ঙ্কর একটা ভয়ে কাণ্ডজ্ঞান শূন্য হয়ে দালানে দাঁড় করিয়ে রাখা বাটনা বাটা শিলের মোটা নোড়াটাকে 2 হাতে ধরে ছুঁড়ে মেরেছিল লোকটার মাথা লক্ষ্য করে। তারপর ওর চৈতন্য জগতে আর কিছু ছিল না, শুধু জ্ঞানশূন্যতার একটা ধোঁয়াটে অন্ধকারের মধ্যে ঝলসে উঠেছিল একটা রক্তের ঢেউ। দরজা খুলে ছুটে পালিয়ে যাবার চেষ্টা যদি সে করে থাকে, অজ্ঞানেই করেছে। তারপরই বুঝতেই পারছ। দ্বিজেশ উকিল বলে, দিন দুপুরে খুন, তা আবার খুনি একটি 26 বছরের তরুণী। ছোট্ট মহকুমা শহরটা যেন ভিত শুদ্ধ দুলতে লাগলো। ভেবেছিলাম এ খুনকে খুন বলে গণ্য করা হবে না, তাছাড়া আমরা আছি। কিন্তু কে জানতো একটা বদ স্ত্রীলোক হতভাগা স্ত্রী বলে পরিচয় দিয়ে মামলা লড়বে। আর কিছু নয়, উকিল মুন্সিফের কারসাজি। ওই করতেই তো আছি আমরা। আগুনকে নিভতেই দিই না, ইন্ধন দিয়ে জিইয়ে রাখি। যাই হোক, সেই শয়তানি যে মুরগির ডিম বেচত
তা জানতাম না। এই বলে মামলা ঠুকলো ডিমের দর করতে সরজু নাকি ওর স্বামীকে ডেকেছিল। দর বনেনি বলে রাগের বশে হাতের কাছে যা পেয়েছে ছুঁড়ে মেরেছে। এতক্ষণে আমি একটা কথা বলি, এমন গল্প আদালতে ওঠানো যায়? আদালতে? হেসে ওঠে দ্বিজেশ। আদালতে যেরকম গল্প ওঠানো যায় সে তোমাদের গল্প লেখকদের ধারণার বাইরে, কল্পনার সীমা থেকে অনেক অনেক দূরে। তা নইলে আর এদের এই হাস্যকর গল্প হাইকোর্ট পর্যন্ত গড়ায়? উফ, সেই মামলার সময় যদি শৈলেনকে দেখতে, যেন উন্মাদ পাগল, হাজার রকম কথা কানাঘুষোয় শুনতে পাচ্ছে। কেউ বলছে ফাঁসি হবে, কেউ বলছে দ্বীপান্তর হবে, কেউ বা কমিয়ে বলছে অন্তত 5-7 বছরের জেল। দিশেহারা শৈলেন কেবল আমাদের হাতে পায়ে পড়ছে। যে করেই হোক সরজুকে বাঁচাতে হবে। শুধু প্রাণে বাঁচাই নয়, মান সম্ভ্রম নিয়ে 5 জনে কথা বলছে। সরজু মরমে মরে আছে, এ আরও সহ্য করতে পারছে না। কেবল বলে আদালতে বলবো আমি খুন করেছি, আরও অনেক পাগলামির কথাই বলে। অবশ্যই মাথার ঠিক থাকাও শক্ত ছিল। সত্যি বলতে খুনি স্বামীকে বাঁচাতে স্ত্রী প্রাণপাত করে লড়ছে। এ কেস হামেশাই আমাদের হাতে আসে, কিন্তু এরকম উল্টো কেস কোনো ভদ্রঘরে, তাও রাজা জমিদার নয়, স্রেফ মাছিমারা কেরানি ঘরে বড় একটা দেখা যায় না। যাই হোক, শৈলেনের ব্যাপারটায় এমন কিছু বাহাদুরি ছিল না। যে কোনো স্বামী এক্ষেত্রে ভিটেমাটি বেচে কাবুলিওয়ালার কাছ থেকে ধার করে যে প্রকারে হোক মামলা লড়তই। শৈলেনও তাই করেছে, তার বেশি কিছু করেনি। অধিকন্তটা হচ্ছে তার মরিয়া অবস্থা। বেশ বোঝা যেত দরকার হলে ও সরজুর জন্য নরকে যেতে পারে, বৈকুণ্ঠ পর্যন্ত ধাওয়া করতে পারে। আড়ালে ছেলে ছোকরারা ঠাট্টা করে বলতো মদ্দা সাবিত্রী। কথাটা সত্যি। সাবিত্রীর মতোই বোধ করি জীবন পণ করেছিল সে। বিপদের মুখ থেকে, দুঃখের মুখ থেকে, অপমানের মুখ থেকে স্ত্রীকে রক্ষা করতে সে সব করতে প্রস্তুত। সরজুকৃত এই খুনটাকে অবশ্যই কেউই ঘৃণার চক্ষে দেখেনি, পাড়া প্রতিবেশী মহিলারা পর্যন্ত না। ওভাবে বিপদমুক্ত না হলে সরজুর কি সর্বনাশ ঘটতে পারত সে কথা ভেবে শিউরে উঠেছে সবাই। তাই তার কাজকে সমর্থন না করে পারেনি কেউই। এ তো তার নরহত্যা নয়, আত্মরক্ষা, আত্মার সম্ভ্রম রক্ষা। আমার গিন্নি কথা উঠলেই বলতেন, ভাগ্যিস হাতের কাছে পাথরটা ছিল। অর্থাৎ এটা সরজুর পক্ষে ভাগ্যেরই কৃপা। জামিনে খালাস ছিল সরজু। মামলা হাইকোর্টে উঠতে কলকাতায় আসতে হলো। যেদিন আদালত থেকে ডাক পড়ত, ওপক্ষে জেরার মুখে পড়তে হতো, সেদিন যদি শৈলেনের যন্ত্রণা দেখতে, খালি ছটফট করত আর বলতো, দ্বিজেশদা ও মরে যাবে, নিশ্চয়ই মরে যাবে, এত লাঞ্ছনা সয়ে আর বাঁচবে না ও। আর সরজু, আমি বলি, তার আবার উল্টো ব্যথা। সে বলতো, ফাঁসি যাই আর জেলেই যাই, অনুতাপ করব না, মনে জানব ধর্ম রাখতে প্রাণ গেল। ভাবনা শুধু ওর জন্যে, আমার কিছু হলে ও কি আর বাঁচবে? মেয়েটা বুঝলে এদিকে বেশ শক্ত ছিল। জলজ্যান্ত আস্ত একটা মানুষকে খুন করে ফেলেছে বলে যে বিশেষ কোনো আত্মগ্লানি বা মানসিক কোনো অবস্থান্তর তা দেখতাম না। সে বিষয়ে সে একটা কথা বলতো, সেই ভয়ঙ্কর সময়টার কথা আমি মোটে ভাবি না দ্বিজেশ দাদা, চোখ বুজে এড়িয়ে যাই, মনে করি সে সরজু আর কেউ। এ পর্যন্ত বেশ বুঝছি, কিন্তু
শেষটা কি হলো তাই বলো। হলো আবার কি? হলো বেকসুর খালাস। বেকসুর খালাস? আবার কি হবেই জানতাম। শুধু উকিল ব্যারিস্টারদের কারসাজিতে আর সেই হতভাগা মেয়ে লোকটার জেদে এত ভুগতে হলো। শৈলেনের পক্ষে কৌশলী জজকে প্রশ্ন করল, একটা খ্যাপা কুকুর কামড়াতে আসছে দেখে তাকে ইট ছুঁড়ে মারা যদি দণ্ডনীয় অপরাধ না হয়, এটাই বা হবে কেন? জজ উত্তর দিতে পারল না। মামলা ফেঁসে গেল। বউকে নিয়ে মহা সমারোহে কালীঘাটে পুজো দিয়ে এলো শৈলেন। দ্বিজেশ নস্যির কৌটোটা বার করে বাঁ হাতের তেলোয় ঠুকতে লাগলো। আমি বললাম, তারপর? তারপর ধীরে সুস্থে হাতের নস্যি ঝেড়ে কৌটোটার মুখ বন্ধ করে পকেটে রেখে দ্বিজেশ উকিল বলল, তারপর শৈলেন জেলা শহরে ফিরে এসে বিরাট ভোজ দিল। টাকা ছিল না, ধার করে দিল। যাকে যাকে চিনত কাউকে বলতে বাদ দিল না। অনেক দিন অমন একটা বড় ভোজ হয়নি ওখানে। আমি ঠোঁট বাঁকিয়ে বলি, এটার এমন কি একটা গল্প হলো? যে কোনো সাহসী মেয়েই এরকমই করত, বাহাদুরের কিছু নেই। বাহাদুরি? না, সরজুর বাহাদুরির কথা তো বলছি না। বলে দ্বিজেশ পানির কৌটোটা বার করল, হাত বাড়িয়ে বলল, নেবে নাকি একটা? দাও একটা। যাই বলো, তোমার গল্পে কোনো বিশেষত্ব নেই। গল্পটা তো এখনো বলিনি। বলে দ্বিজেশ পানির কৌটোটির ঢাকা বন্ধ করে সযত্নে রুমাল দিয়ে মুছে পকেটে রাখল। গল্পটা এখনো বলনি? না, আরও একটু আছে, সেইটুকুই গল্প। তারপর শৈলেন সরজুকে ত্যাগ করল। ত্যাগ করল? হ্যাঁ, ত্যাগ করল। বলো কি, তার মানে? তার কি সন্দেহ হলো? না না, সে সন্দেহ হয়নি। বদমাইশটার হাতে সরজু একবার পড়লে যে এই পরিস্থিতি হতে পারত না, সে তো কচি ছেলেতেও বোঝে। সরজুর মান গেলে যে সে হতভাগার প্রাণটা যেত না এবং সরজু নিজের প্রাণ রাখত না, এ শৈলেন মনে প্রাণে বিশ্বাস করেছিল। আমি অবাক হয়ে বলি, তবে? তবে তবে হচ্ছে এই, শৈলেন বলল, খুনি স্ত্রী নিয়ে ঘর করতে সে পারবে না। বলল, স্পষ্টই বলল আমার কাছে। যে হাত দিয়ে ও একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলেছে, সে হাত দিয়ে আমার ভাত রাঁধবে, আমায় খেতে দেবে, আমার সেবা করবে, এ আমি বরদাস্ত করতে পারবো না দ্বিজেশদা। বললাম, চমৎকার, খাঁটি প্রেমের নমুনা বটে। দ্বিজেশ উকিল মাথা নেড়ে বলল, সে তুমি বলতে পারো না ভায়া। ভালোবাসায় ওর ভেজাল ছিল না বটে, তবে এটা কি? এটা যে কি সে কথা বোঝা ভারী শক্ত ভাই। বোধহয় এরই নাম সংস্কার। দয়া, মায়া, স্নেহ, প্রেম, বিচার, বিবেচনা, বুদ্ধি, যুক্তি সব কিছুর চাইতে শক্তিশালী। তোমার এ কথা আমি স্বীকার করি না, লোকটা পাষণ্ড। কিন্তু মামলা তো চলছিল অনেক দিন ধরে। এ যাবৎ করছিল কি? স্ত্রীর মুখ দেখছিল না? আরে তা কেন, দুবেলাই তো দেখছিল। তবে ঠিক স্বামী স্ত্রীর মতো বসবাস করতে পায়নি। আদালতের হুকুমে বিচ্ছিন্নভাবে থাকতে হয়েছিল। তাছাড়া হতভাগার কি তখন জ্ঞানগম্যি ছিল? মন্ত্রের সাধনা অথবা শরীর পতন, এমন একটা নেশার ঘোরে কাটছিল। ভেবেছিলাম সব মিটে গিয়ে বউ পেয়ে হাতে স্বর্গ পাবে ছোকরা। তা নয়। অথচ সরজুকে ত্যাগ করতে ওর প্রাণ যে ফেটে যাচ্ছিল তাও বুঝতে পারছিলাম। স্বীকার করছি, একটা গল্প শোনালে বটে, কিন্তু তারপর? তারপর শুনতে চাও? তারপর মানে সরজুকে বিদায় দেবার পর
কিছুদিন কেঁদে কেঁদেই বেড়ালো ছোকরা। তারপর হঠাৎ একদিন কাউকে বলা নেই কওয়া নেই ধুম করে একটা বিয়ে করে বসলো। দেখেছি বউকে, কেলে কুচ্ছিত একটা মেয়ে, সেই অবধি ওখানেই আছে শুনেছি, ঘর সংসার করছে। আমি তো তারপর চলে এলাম, অনেক চেষ্টা চরিত্র করে এখানে। রেগে উঠে বলি, তুমি কি করলে সে কথা জানবার জন্য কে মরছে, সরজু কি করলো তাই বলো। দ্বিজেশ উকিল আর একবার নস্যির কৌটো বার করে হাতের তেলোয় ঠুকতে ঠুকতে বলল, সে আমি কেমন করে বলবো, আমি তো আর তার গার্জেন নই যে সে কি করলো আমায় বলতে আসবে। বেঁচে আছে কি মরে গেছে, বেঁচে থাকলে কোথায় আছে সে খবর কে রাখতে যাচ্ছে বলো। যাদের যত কেস হাতে আসে তাদের বাকি জীবনের সুখ দুঃখের ভাবনাও যদি ভাবতে হয় তাহলে তো আর করে খেতে হয় না। হয়তো মেয়েটা বেঁচেই আছে, ভাই ভাজের সংসারে দাসীবৃত্তি করে খাচ্ছে, হয়তো বা সে আশ্রয় জটিনি পথে নামতে হয়েছে। যদি শুনি পরের বাড়ি ঝিগিরি করে খাচ্ছে, আশ্চর্য হব না। যদি শুনি অধঃপথে তলায় তলিয়ে গেছে, তাও অবাক হব না। এই নির্মম উদাসীনতায় সর্বাঙ্গ জ্বলে গিয়েছিল। ক্রুদ্ধ হয়ে বলেছিলাম, সেটাই ওর পক্ষে উচিত। পৃথিবীর ওপর প্রতিশোধ নিতে নরকের রাস্তা বেছে নেওয়াই উচিত ছিল ওর। দ্বিজেশ উকিল মৃদু হেসে বলেছিল, ওহে ভায়া, ওসব বড় বড় কথা হলো নাটক নোভেলের কথা। বাস্তব জীবনে সে রাস্তা ইচ্ছে করে বেছে নেবে তেমন উন্মাদিনী আর কজন হয় বলো। ঘটনাচক্রে ধাক্কা খেতে খেতে শেষ অবধি নরকে পৌঁছে যায় এই পর্যন্ত। অবশ্যই দুঃখের পরীক্ষায় জয়ী হয়ে সম্মানের জগতে টিকে যাওয়ার উদাহরণ কি আর নেই? আছে, জগতে সবই আছে। ইচ্ছে করলে ভালোটাই ভেবে নিতে পারো। তবে সচরাচর যা ঘটে তাই বলছি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই জানাই। ধন্যবাদ, নমস্কার।